হুম আজকের এই গভীর আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আসলে মানব মন আর শরীরের এক অবিশ্বাস্য প্রায় অদেখা জগতের দরজা খুলে দেবে। হ্যাঁ, আর আজকের বিষয়বস্তুটা ব্যক্তিগতভাবে আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয়। একদম। আমাদের আজকের এই আলোচনার মূল উৎস হল ট্রমা বিশেষজ্ঞ ডক্টর ব্যাসেল ভ্যান্ডার কল্কের লেখা এক যুগান্তকারী বই দ্য বডি কিপস দ্য স্কোর। এই বইটার একটা বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আমরা কথা বলবো। রাইট, আর আজকের এই সেশনের কিন্তু একটা সুনির্দিষ্ট মিশন আছে। হ্যাঁ, আর তা হল ট্রমা বা গভীর মানসিক আঘাত কিভাবে একজন মানুষের মস্তিষ্ক, মন এবং শরীরকে একেবারে ভেতর থেকে বদলে দেয় সেটা বোঝা। আর শুধু বদলে দেওয়াই নয়, বরং সেই ধ্বংসস্তূপ থেকে কিভাবে পুনরায় নিরাময় বা আরোগ্য লাভ করা সম্ভব সেটাও আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। ঠিক আছে, চলুন বিষয়টির গভীরে প্রবেশ করি। আম, এই বইটার সবচেয়ে বড় আর হয়তো সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা হলো ট্রমা বা কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা কেবল মানুষের স্মৃতির কোনো এক অন্ধকার কোণায় আটকে থাকে না। না, মোটেও না। এটা আক্ষরিক অর্থে মানুষের শরীর আর স্নায়ুতন্ত্রের ভেতরে স্থায়ীভাবে বাসা বাঁধে। অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞান বহুদিন ধরে মন আর শরীরকে দুটো আলাদা অংশ হিসেবে দেখে এসেছে। কিন্তু এই উৎসটি আমাদের পরিষ্কার দেখাচ্ছে যে যখন কোনো প্রবল মানসিক আঘাত আসে তখন সেই বিভাজনটা আর থাকে না, মন আর শরীর এক হয়ে যায়। এই বিষয়টা নিয়ে আরও বিশ্লেষণ শুরু করার আগে আমাদের বুঝতে হবে যে ট্রমা আসলে মানুষের ভেতরে ঠিক কী ধরনের পরিবর্তন আনে। ধরুন, যখন কোনো মারাত্মক মানসিক আঘাতের ঘটনা ঘটে তখন এটা কেবল একটা খারাপ স্মৃতি বা দুঃস্বপ্ন হয়ে থাকে না। এটা মানুষের মস্তিষ্ককে শারীরিকভাবে নতুনভাবে গঠন করে, মানে রিওয়ায়ার করে ফেলে। মস্তিষ্কের গঠনটাই বদলে যায়। হ্যাঁ, মস্তিষ্কের ৩টে প্রধান অংশের দিকে তাকালেই এই পরিবর্তনের চিত্রটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। প্রথমটা হলো অ্যামিগডালা। যেটাকে মস্তিষ্কের ভয় কেন্দ্র বা ফিয়ার সেন্টার বলা যেতে পারে। ঠিক, ট্রমার কারণে এই অংশটা অতিরিক্ত মাত্রায় সক্রিয় বা ওভার অ্যাক্টিভ হয়ে ওঠে। আর দ্বিতীয় অংশটা? দ্বিতীয়টা হলো প্রিফ্রন্টাল কর্টেক্স, যার মূল কাজ হলো যুক্তি দিয়ে বিচার করা আর সিদ্ধান্ত নেওয়া। কিন্তু ট্রমার ফলে মস্তিষ্কের এই যৌক্তিক অংশটা তো তার স্বাভাবিক সক্রিয়তা হারিয়ে ফেলে, তাই না? একদম তাই। এটা এক প্রকার নিস্তেজ বা অফলাইন হয়ে যায়। আর তৃতীয় অংশটা হলো হিপোক্যাম্পাস, যার কাজ হলো স্মৃতিগুলোকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করা এবং সেগুলোকে অতীত হিসেবে সংরক্ষণ করা। হ্যাঁ, কিন্তু ট্রমার শিকার হলে এই হিপোক্যাম্পাস রীতিমতো সংগ্রাম করতে থাকে, স্মৃতিগুলোকে আর ঠিকঠাক গুছিয়ে রাখতে পারে না। এই পুরো ব্যাপারটাকে একটা সহজ উপমার মাধ্যমে বিশ্লেষণ করা যেতে পারে। ধরুন, অ্যামিগডালা হলো মস্তিষ্কের এমন একটা ফায়ার অ্যালার্ম বা স্মোক ডিটেক্টর যা বিপদের সংকেত পেয়ে একবার বাঁচতে শুরু করলে আর থামতেই চায় না। চমৎকার একটা উপমা। এমন একটা পরিস্থিতির কথা ভাবা যাক যেখানে বাড়িতে কোনো আগুন নেই, কিন্তু অ্যালার্মটা ক্রমাগত বেজেই চলেছে। চারপাশে সবকিছু সম্পূর্ণ নিরাপদ থাকা সত্ত্বেও সেই অ্যালার্ম সিস্টেম মস্তিষ্ককে প্রতিনিয়ত বলছে, বিপদ, এখনই পালাতে হবে বা লড়াই করতে হবে। আর যেহেতু প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা মূলত পরিস্থিতি বিশ্লেষণ করে, এই অ্যালার্মটাকে বন্ধ করার কথা, সেটা ঠিকমতো কাজ করছে না। ফলে মস্তিষ্ক কোনোভাবেই বুঝতে পারে না যে বিপদটা আসলে অতীত হয়ে গেছে। উৎস থেকে একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া যায়। একটা জায়গায় একজন যুদ্ধফেরত সেনার কথা বলা হয়েছে, যিনি হয়তো নিজের বাড়ির নিরাপদ ড্রয়িং রুমে বসে আছেন। হঠাৎ বাইরে একটা গাড়ির টায়ার ফাটার শব্দ হলো। হ্যাঁ, আর সাধারণ একটা মস্তিষ্ক শব্দটাকে বিশ্লেষণ করে বুঝবে যে এটা কেবল একটা গাড়ি। কিন্তু ওই সেনার ক্ষেত্রে তার প্রিফ্রন্টাল কোর্টেক্স অফলাইন থাকায় আর অ্যামিগডালা অতি সক্রিয় থাকায় তার শরীর সাথে সাথে এমনভাবে প্রতিক্রিয়া দেখাবে যেন তিনি আবার যুদ্ধক্ষেত্রে ফিরে গেছেন। মস্তিষ্কের এই কাঠামোগত পরিবর্তনের কারণেই ট্রমা সার্ভাইভাররা সবসময় চরম উত্তেজনায় বা অন এজ অবস্থায় থাকে। তাদের চারপাশের পরিবেশ হয়তো সম্পূর্ণ শান্ত এবং নিরাপদ, কিন্তু তাদের মস্তিষ্ক তখনও সেই পুরনো বিপদের ভেতরেই বেঁচে থাকে। তারা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে বারবার সেই পুরনো ভয়ঙ্কর স্মৃতিগুলোর মুখোমুখি হয়। আর যেহেতু হিপোক্যাম্পাস স্মৃতিগুলোকে অতীত হিসাবে সংরক্ষণ করতে পারছে না, তাই যখনই কোনো ফ্ল্যাশব্যাক হয় তখন তাদের মনে হয় যেন ঘটনাটা এই মুহূর্তে ঠিক এখনই ঘটছে। এটা কিন্তু নিছকই কোনো স্মৃতিচারণ নয়,
এটা একটা জীবন্ত অভিজ্ঞতা। আর যেহেতু যুক্তির জায়গাটা কাজ করছে না, তাই নিজেদের আবেগগুলো নিয়ন্ত্রণ করতে তাদের ভীষণভাবে হিমশিম খেতে হয়। সামান্য কোনো শব্দ, গন্ধ বা দৃশ্য তাদের স্নায়ুতন্ত্রে এক বিশাল ঝড় তুলে দিতে পারে। এটা সত্যি এক অকল্পনীয় মানসিক যন্ত্রণা। তবে এই বইটির সবচেয়ে যুগান্তকারী অংশটা সম্ভবত মস্তিষ্কের ভেতরে সীমাবদ্ধ নেই, বরং সেটা ছড়িয়ে আছে পুরো শরীর জুড়ে। ঠিক বলেছেন। মন আর শরীরের এই সংযোগটা ট্রমার ক্ষেত্রে এক অদ্ভুত রূপ ধারণ করে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল, কোনো মানুষের মন বা সচেতন স্মৃতি যদি তার সাথে ঘটে যাওয়া সেই ট্রমার কথা পুরোপুরি ভুলেও যায় বা সম্পূর্ণভাবে ব্লক করে দেয়, তবু তার শরীর সেই মানসিক চাপের প্রতিক্রিয়া বা স্ট্রেস রেসপন্সটা ঠিকই নিজের কোষে কোষে ধরে রাখে। অর্থাৎ মন হয়তো ভুলে গেছে, কিন্তু শরীর ঠিকই তার প্রতিটি আঘাতের হিসাব রাখছে। শরীর কখনোই ভোলে না। যখন বিপদ আসে, শরীর আত্মরক্ষার জন্য বিপুল পরিমাণ এনার্জি বা শক্তি তৈরি করে। কিন্তু ট্রমার মুহূর্তে যদি সেই শক্তিটা ব্যবহার করা না যায়, তবে তা শরীরের ভেতরেই আটকে থাকে। আমাদের আজকের উৎস থেকে দেখা যায় যে এই শরীর মনে রাখার ব্যাপারটা বিভিন্ন শারীরিক লক্ষণের মাধ্যমে প্রকাশ পায়। হ্যাঁ, আর এগুলো কেবল কাল্পনিক বা মানসিক সমস্যা নয়, এগুলো একেবারেই বাস্তব শারীরিক কষ্ট। যেমন অকারণ উদ্বেগ বা অ্যাংজাইটি, শরীরের বিভিন্ন স্থানে দীর্ঘস্থায়ী ক্রনিক ব্যথা, হঠাৎ করেই মারাত্মক প্যানিক অ্যাটাক হওয়া। এমনকি কখনো কখনো একেবারে অনুভূতিহীন বা ইমোশনাল নামনেস অনুভব করার মতো লক্ষণগুলো অত্যন্ত সাধারণ। একজন মানুষ হয়তো দিনের পর দিন বুঝতেই পারে না কেন তার শরীরের পেশিগুলো সবসময় শক্ত হয়ে থাকে, কেন তার হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হয়। অথবা কেন বিভিন্ন মেডিকেল টেস্ট করার পরও ডাক্তাররা তার ব্যথার কোনো শারীরিক কারণ খুঁজে পান না। এর পেছনের বিজ্ঞানটা বা মেকানিজমটা আসলে কি? ঠিক তাই, যখন কেউ ট্রমার মধ্যে দিয়ে যায়, তখন তার শরীর লড়াই করার জন্য বা পালিয়ে যাওয়ার জন্য বিপুল পরিমাণ অ্যাড্রেনালিন আর কর্টিসলের মতো স্ট্রেস হরমোন তৈরি করে। এখন এই আটকে থাকা শক্তির মেকানিজমটা বোঝার জন্য একটা অ্যানালজি বা উপমা ভাবা যেতে পারে। ধরা যাক, একটা গাড়ির ইঞ্জিন ফুল স্পিডে বা সর্বোচ্চ শক্তিতে চলছে। কিন্তু একই সাথে গাড়ির ব্রেকটাও শক্ত করে চেপে ধরা আছে। এই অবস্থায় গাড়িটা সামনে এগোতে পারবে না ঠিকই, কিন্তু ভেতরে যন্ত্রাংশগুলোর উপর দিয়ে এক ভয়ঙ্কর চাপ যেতে থাকবে। আর ধীরে ধীরে ইঞ্জিনটা বিকল হতে শুরু করবে। ঠিক একইভাবে ট্রমার শিকার মানুষের ভেতরে একদিকে স্ট্রেস হরমোন তাকে দৌড়াতে বা লড়াই করতে বলছে, অন্যদিকে তার শরীর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণে জমে আছে বা ফ্রিজ হয়ে আছে। এই দুই বিপরীতমুখী শক্তির সংঘর্ষের ফলেই বছর পার হয়ে গেলেও সেই পুরনো জমা হওয়া স্ট্রেস হরমোনগুলো শরীরের ভেতরে দীর্ঘস্থায়ী ব্যথা, অটোইমিউন রোগ বা প্যানিক অ্যাটাক হিসেবে বারবার ফিরে আসে। শরীর মূলত অবিরতভাবেই নিজেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যায়। যদিও বাইরের পৃথিবীতে বাস্তবে আর কোনো শত্রু নেই। এখানে বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কেন? কারণ সাধারণ মানুষের মধ্যে ট্রমা নিয়ে একটা বিশাল ভুল ধারণা বা স্টিরিওটাইপ রয়েছে। সাধারণত মনে করা হয় যে ট্রমা মানেই হলো যুদ্ধে যাওয়া সেনাদের পিটিএসডি। হ্যাঁ, সিনেমা বা টেলিভিশনের বদৌলতে আমরা এভাবেই বিষয়টিকে দেখতে অভ্যস্ত। কিন্তু আমাদের আজকের উৎস পরিষ্কারভাবে বলছে যে ট্রমার পরিধি এর চেয়ে আরও অনেক অনেক বেশি বিস্তৃত। এটা কেবল যুদ্ধক্ষেত্র, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়। ট্রমা আমাদের প্রাত্যহিক জীবনের খুব সাধারণ আর আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হওয়া ঘটনাগুলোর ভেতরেও গভীরভাবে লুকিয়ে থাকতে পারে, তাই না? একদম। উৎসের তথ্য অনুযায়ী এই মানসিক আঘাত আসতে পারে শৈশবের অবহেলা বা নির্যাতন থেকে, পারিবারিক সহিংসতা থেকেও আসতে পারে। হ্যাঁ, অথবা আবেগগত পরিত্যাগ বা একাকিত্ব থেকে, যেটাকে মনোবিজ্ঞানের ভাষায় ডেভেলপমেন্টাল ট্রমা বা কমপ্লেক্স পিটিএসডি বলা হয়। একজন শিশু যখন বড় হয়, তখন তার বেঁচে থাকার জন্য শুধু খাবার বা আশ্রয় প্রয়োজন হয় না। তার প্রয়োজন হয় একটা নিরাপদ আবেগগত আশ্রয়ের। একজন মানুষ যদি তার বেড়ে ওঠার সময়টাতে আবেগগতভাবে নিরাপদ বোধ না করে, বা তার অভিভাবকরা যদি শারীরিক বা মানসিকভাবে তার প্রতি আনপ্রেডিক্টেবল বা খামখেয়ালি আচরণ করে, তবে সেটাও সেই শিশুর স্নায়ুতন্ত্রের জন্য একটা ভয়াবহ ট্রমা হিসেবে কাজ করে। এই পয়েন্টটা সমাজ আর পরিবার কাঠামোর জন্য অত্যন্ত সংবেদনশীল। শৈশবের অবহেলাকে প্রায়শই খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। অনেকেই মনে করেন ছোটবেলার কথা তো বড় হলে ভুলেই যায়। কিন্তু এই ভুলে যাওয়া অবহেলা একজন মানুষের ভেতরে ঠিক কতটা গভীর আর ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে,
সেটা সত্যিই ভাবনার বিষয়। বিশেষ করে শৈশবে ট্রমা একজন মানুষের পুরো জীবনকে একেবারে ভিন্ন একটা ছাঁচে ফেলে দেয়। কারণ একজন শিশু যখন বেড়ে ওঠে তখন তার মস্তিষ্ক চারপাশের পরিবেশের উপর ভিত্তি করেই নিজেকে গড়ে তোলে। যদি সে ক্রমাগত অবহেলা, কটূক্তি বা নির্যাতনের শিকার হয়, তবে তার মস্তিষ্ক পৃথিবীকে একটা অত্যন্ত অনিরাপদ আর ভয়ঙ্কর জায়গা হিসাবে ধরে নেয়। ফলস্বরূপ তার স্নায়ুতন্ত্র সব সময়ে সতর্ক বা হাইপার ভিজিলেন্ট অবস্থায় থাকে। আর এই শৈশবে ট্রমা একজন মানুষের ব্যক্তিত্ব, তার প্রাপ্তবয়স্ক বয়সের সম্পর্কগুলো আর সবচেয়ে বড় কথা, নিজের সম্পর্কে তার যে মূল্যবোধ বা সেলফ ওয়ার্থ রয়েছে তাকে গভীরভাবে ধ্বংস বা প্রভাবিত করে। তারা হয়তো বড় হয়ে অবচেতনভাবেই সবসময় মনে করতে থাকে যে তারা ভালোবাসার যোগ্য নয়। অথবা সবাই শেষ পর্যন্ত তাদের ছেড়ে চলে যাবে। এই ধরনের গভীর নিরাপত্তাহীনতা তাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে। আর ঠিক এই জায়গাটাতেই চিকিৎসার বিষয়টি সামনে আসে। যখন কেউ এই ধরনের গভীর ট্রমার শিকার হয় আর তার প্রাত্যহিক জীবন বাধাগ্রস্ত হতে থাকে, তখন সাধারণত প্রথম পদক্ষেপ হিসেবে কোথায় যায় মানুষ? থেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যায় কথা বলার জন্য। কিন্তু আমাদের আজকের উৎস একটা খুব গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতার কথা তুলে ধরেছে। বইটিতে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে ট্রেডিশনাল টক থেরাপি বা শুধুমাত্র কথা বলার থেরাপির একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে। ট্রমা নিরাময়ের জন্য কেন শুধুমাত্র কথা বলার থেরাপি সবসময় কার্যকর হয় না, তার উত্তরটা কিন্তু আমাদের আগের আলোচনার মধ্যেই লুকিয়ে আছে। ট্রমা কেবল মানুষের চিন্তায় বা যুক্তিতে থাকে না। এটা শরীরের একেবারে গভীরে স্নায়ুতন্ত্রের স্তরে জমা হয়ে থাকে। টক থেরাপি মূলত মানুষের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স বা যৌক্তিক অংশ নিয়ে কাজ করে, যেটাকে টপ ডাউন প্রসেসিং বলা হয়। হ্যাঁ, মানে মন দিয়ে শরীরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। কিন্তু ট্রমা তো আটকে আছে অ্যামিগডালা আর শরীরের পেশিতে, যেগুলোর নিজস্ব কোনো ভাষা নেই। যুক্তির মাধ্যমে কথা বলে তো আর একটা ফায়ার অ্যালার্মকে বন্ধ করা সম্ভব নয়। ঠিক, থেরাপিস্টের চেয়ারে বসে হয়তো যৌক্তিকভাবে বোঝা সম্ভব যে শৈশবে সেই ভয়ঙ্কর ঘটনাটির জন্য সে নিজে দায়ী ছিল না। কিন্তু সেই যুক্তি শরীরের ভেতরে জমে থাকা ভয়কে দূর করতে পারে না। ট্রমা থেকে সেরে ওঠার জন্য শারীরিকভাবে সেই অ্যালার্ম সিস্টেমটাকে রিবুট করতে হয়। প্রয়োজন হয় বটম আপ প্রসেসিংয়ের। অর্থাৎ শরীরের মাধ্যমে মস্তিষ্কের গভীরে পৌঁছানো। একদম তাই। আর এই বটম আপ প্রক্রিয়ার জন্যই ডক্টর ভ্যান্ডারকল্ক কিছু চমকপ্রদ আর বিকল্প পদ্ধতির একটা তালিকা অত্যন্ত উৎসাহের সাথে তুলে ধরেছেন। এই পদ্ধতিগুলো শুনলে অনেকের কাছেই হয়তো প্রথাগত চিকিৎসার বাইরে মনে হতে পারে। এর মধ্যে রয়েছে EMDR বা আই মুভমেন্ট ডিসেনসিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং। আরও রয়েছে যোগা বা যোগব্যায়াম, যা এখন বিশ্বজুড়েই অত্যন্ত সমাদৃত। এছাড়া আছে নিউরোফিডব্যাক, থিয়েটার আর মুভমেন্ট থেরাপি এবং মাইন্ডফুলনেস চর্চা। এই বিষয়গুলো তো সচরাচর আমরা সাধারণ মেডিকেল বা সাইকোলজির বইতে দেখি না। কিন্তু এই প্রতিটি পদ্ধতির নিজস্ব একটা গভীর মেকানিজম রয়েছে। এই থেরাপিগুলো কিভাবে কাজ করে তার পেছনের কেন বা কারণটা বুঝতে পারলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। শুরুতেই যদি EMDR এর কথা বলা হয়, এটা মূলত এমন একটা কৌশল যেখানে রোগীকে তার চোখের মণি ডানে আর বামে নির্দিষ্ট ছন্দে নাড়াতে বলা হয় এবং একই সাথে তাকে সেই ট্রমার স্মৃতিটা মনে করতে বলা হয়। এই চোখের নড়াচড়া বা বায়োল্যাটারাল স্টিমুলেশন মূলত আমাদের ঘুমের একটা পর্যায়কে অনুকরণ করে, যাকে REM স্লিপ বলা হয়, তাই না? হ্যাঁ। এর ফলে মস্তিষ্ক, বিশেষ করে হিপোক্যাম্পাস, সেই আটকে থাকা ভয়ঙ্কর স্মৃতিটাকে পুনরায় প্রক্রিয়াজাত করার সুযোগ পায় এবং সেটাকে বর্তমানের বদলে অতীতের ঘটনা হিসাবে সফলভাবে আর্কাইভ করতে সক্ষম হয়। এরপর আসা যাক যোগা বা যোগ ব্যায়ামের কথায়। এটা কেবল শরীরকে বাঁকানো বা কিছু কসরত করার বিষয় নয়। ট্রমার শিকার ব্যক্তিরা অনেক সময় নিজেদের শরীরের ভেতরে নিরাপদ বোধ করেন না। শরীর তাদের কাছে বিশ্বাসঘাতক বা শত্রুর মতো মনে হয়। যোগার মাধ্যমে তারা ধীরে ধীরে শ্বাস নিতে শেখে, শরীরের প্রতিটি পেশির নড়াচড়া গভীরভাবে অনুভব করতে শেখে, যাকে ইন্টেরোসেপশন বলা হয়। তারা বুঝতে পারে যে তাদের নিজেদের শরীরের ওপর নিয়ন্ত্রণ তাদের নিজেদের হাতেই আছে। এটা তাদের ভেতরে আবার নিরাপদ বোধ করার অনুভূতি ফিরিয়ে আনে। এই বিকল্প পদ্ধতিগুলোর মধ্যে নিউরোফিডব্যাক আর থিয়েটার থেরাপির বিষয় দুটো সমানভাবে কৌতুকোদ্দীপক। নিউরোফিডব্যাক অনেকটা মস্তিষ্কের জন্য একটা আয়নার মতো কাজ করে। স্ক্যাল্পে সেন্সর লাগিয়ে মস্তিষ্কের তরঙ্গ বা ব্রেন ওয়েভ পর্যবেক্ষণ করা হয়, আর এর মাধ্যমে মস্তিষ্ককে ধীরে ধীরে শান্ত হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। আর থিয়েটার,
এবং মুভমেন্ট থেরাপির ক্ষেত্রে মানুষ তার কণ্ঠস্বর আর শরীরের নড়াচড়ার মাধ্যমে সেই আবেগগুলোকে প্রকাশ করতে পারে যা সে হয়তো কখনো ভাষায় প্রকাশ করতে পারেনি। কারণ ট্রমা মানুষকে শক্তিহীন আর বাকরুদ্ধ করে দেয়। আর থিয়েটার থেরাপি মানুষের সেই হারানো কণ্ঠস্বর এবং শারীরিক সক্ষমতা বা এজেন্সিকে পুনরায় ফিরিয়ে দিতে সাহায্য করে। এই সবগুলো পদ্ধতি মূলত সেই ফাইট অর ফ্লাইট মোডে আটকে থাকা স্নায়ুতন্ত্রকে শান্ত করে। তাহলে এর সবকিছুর প্রকৃত অর্থ কি দাঁড়াচ্ছে? ট্রমা কিভাবে মস্তিষ্কের গঠন বদলে দেয়, শরীর কিভাবে সেই যন্ত্রণা ধরে রাখে, আর কেন কেবল কথার মাধ্যমে এর সমাধান সম্ভব নয় তা তো আমরা জানলাম। কিন্তু এই সবকিছুর পর নিরাময়ের জন্য সবচেয়ে শক্তিশালী আর হয়তো সবচেয়ে আদিম উপাদানটা আসলে কি? যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে দেখতে পাবো যে থেরাপি, ব্যায়াম বা প্রযুক্তির পাশাপাশি সবচেয়ে বড় নিরাময়কারী শক্তি হল অন্যান্য মানুষের সাথে আমাদের নিরাপদ সম্পর্ক বা কানেকশন। নিরাময় বা আরোগ্য লাভ তখনই সবচেয়ে ভালোভাবে ঘটে যখন মানুষ নিজেকে সম্পূর্ণ নিরাপদ ভাবে অনুভব করে যে কেউ তাকে সত্যিকার অর্থে বুঝতে পারছে এবং সে অন্যদের সাথে গভীরভাবে সংযুক্ত। অর্থাৎ মানুষের সাথে মানুষের এই সংযোগ বা কানেকশন আক্ষরিক অর্থেই স্নায়ুতন্ত্রের জন্য একটা শক্তিশালী ওষুধের মতো কাজ করে। স্তন্যপায়ী প্রাণী হিসেবে মানুষ স্বভাবতই একে অপরের ওপর নির্ভরশীল। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কো-রেগুলেশন। একটা ছোট্ট শিশু যেমন তার মায়ের গলার স্বর শুনে বা স্পর্শ পেয়ে নিজের কান্না থামিয়ে শান্ত হয়, প্রাপ্তবয়স্কদের স্নায়ুতন্ত্র ঠিক একইভাবে কাজ করে। স্বাস্থ্যকর আর নিরাপদ সম্পর্কগুলো ট্রমাগ্রস্ত মস্তিষ্ককে পুনরায় ওয়ারিং বা পুনর্গঠন করতে সাহায্য করে। আমাদের স্নায়ুতন্ত্র অন্য একটা নিরাপদ আর শান্ত স্নায়ুতন্ত্রের সংস্পর্শে এলে নিজে থেকেই শান্ত হতে শুরু করে। যখন কেউ নিঃস্বার্থ ভালোবাসা, সহমর্মিতা আর সমর্থন পায়, তখন তার মস্তিষ্কের সেই ওভার অ্যাক্টিভ অ্যামিগডালা বা ফায়ার অ্যালার্মটা ধীরে ধীরে বুঝতে শুরু করে যে হ্যাঁ, এখন আমি নিরাপদ, এখন আমার আর সবসময় সতর্ক থাকা বা আত্মরক্ষার প্রস্তুতি নেবার প্রয়োজন নেই। এই নিরাপদ আশ্রয়টুকু ছাড়া ট্রমা থেকে পুরোপুরি বেরিয়ে আসা প্রায় অসম্ভব। আজকের এই দীর্ঘ আর জ্ঞানগর্ব আলোচনার পর যদি আমরা পুরো বিষয়টি সারাংশ টানি, তবে একটা অত্যন্ত শক্তিশালী আর আশাব্যঞ্জক মূল বার্তা আমাদের সামনে ভেসে ওঠে। আর তা হল, কেউই ভেতর থেকে ভেঙে পড়ে না বা চিরতরে নষ্ট হয়ে যায় না। ট্রমাগ্রস্ত মানুষদের প্রায়শই অসুস্থ বা ত্রুটিপূর্ণ হিসাবে দেখা হয়, কিন্তু আসল সত্যিটা হল ট্রমা থেকে বেঁচে ফেরার জন্যই মূলত তাদের মস্তিষ্ক আর শরীর নিজেদের সাথে মানিয়ে নিয়েছিল বা অ্যাডাপ্ট করেছিল মাত্র। এটা কোনো ত্রুটি বা ব্যর্থতা নয়, বরং এটা চরম প্রতিকূলতায় মানুষের টিকে থাকার এক অবিশ্বাস্য ক্ষমতা। এবং সবচেয়ে বড় আশার আলো হল সঠিক সমর্থন, শরীরভিত্তিক থেরাপি আর নিরাপদ সংযোগের মাধ্যমে এই ট্রমা থেকে পুরোপুরি নিরাময় সম্ভব। স্নায়ুতন্ত্রকে পুনরায় শান্ত করা সম্ভব, আর মানুষের পক্ষে তার জীবনের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরায় ফিরে পাওয়া সম্ভব। ট্রমা কখনোই কোনো যাবজ্জীবন কারাদণ্ড নয়। এটা একটা অত্যন্ত গভীর আর ইতিবাচক দৃষ্টিভঙ্গি, যা এই বইটির মূল নির্যাস। আর এই পুরো আলোচনার শেষে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কীরকম প্রশ্ন? যেহেতু আমরা আজ জানলাম যে শরীর তার ভেতরে ট্রমাকে দীর্ঘস্থায়ী ব্যথা, হজমের সমস্যা বা প্যানিক অ্যাটাকের মতো আক্ষরিক শারীরিক কষ্ট হিসেবে জমিয়ে রাখে, তখন আমাদের আধুনিক চারপাশের দিকে তাকালে একটা নতুন চিন্তার উদ্রেক হয়। ঠিক। আমাদের আধুনিক সমাজে প্রতিনিয়ত অসংখ্য মানুষ যে ব্যাখ্যাহীন শারীরিক ব্যথায় ভুগে চলেছে, হাসপাতালের পর হাসপাতাল ঘুরে অগণিত টেস্ট করার পরও যার কোনো সুস্পষ্ট ডাক্তারি কারণ বা ডায়াগনোসিস খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কত শতাংশ আসলে নিছক কোনো জীবাণুঘটিত বা শারীরিক রোগ, আর কত শতাংশ আসলে মানুষের ভেতরে লুকিয়ে থাকা একটি না শুকানো আবেগের ক্ষত? এই গভীর এবং অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নটি আমরা শ্রোতাদের নিজেদের মতো করে ভাবার আর পারিপার্শ্বিক জগৎকে নতুন দৃষ্টিতে দেখার জন্য রেখে দিচ্ছি। আজকের মতো আমাদের এই চমৎকার আর গভীর আলোচনা এখানেই শেষ হচ্ছে। কথা হবে আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে।